বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক ও রাজনৈতিক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। এই বিষয়ে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মেজর অবসরপ্রাপ্ত একেএম শাকিল নওয়াজ। স্বাগতম শাকিল তোমাকে। আমাদের সাথে আরেকজন নিরাপত্তা বিশ্লেষক আছেন, তিনি হলেন মেজর অবসরপ্রাপ্ত রেজাউল হান্নান শাহিন। স্বাগত শাহিন তোমাকে। আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আজকে প্রায় 5 মাস হয়ে গেল। এই 5 মাসে আবার দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে সুযোগ নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পরস্পর মতবিরোধের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট শক্তি আবার সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন করছে। তারা নবজাগরিত হতে চাচ্ছে। এই বিষয়ে আমি মেজর শাহিনের কাছ থেকে জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এনটিভির এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা শুনছেন, আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এনটিভিকে ধন্যবাদ। শুরুতেই সার্বভৌমত্বের বিষয়ে, হুমকির বিষয়ে দুইটা প্রসঙ্গ বলতে চাই। সার্বভৌমত্বের দুইটা অংশ, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। এক্সটার্নাল যে থ্রেট যেটা আছে সেটা নিয়ে আমি খুব একটা অরিড না। এটাকে আমি খুব একটা বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখছি না। কেন? শুধু এই কারণে, আমি যদি স্যার মিলিটারিভাবে চিন্তা করি, একটা সার্বভৌম দেশের বিরুদ্ধে 1000 কিলোমিটার দূর থেকে এসে যুদ্ধ করে জিতে যাওয়ার ক্ষমতা সারা ওয়ার্ল্ডে হাতে গোনা 5-6টা দেশের আছে। হাতে গোনা 5-6টা দেশের আছে, মেনলি দি ভেটো পাওয়ার কান্ট্রিজ। এই ক্ষমতা পাকিস্তানেরও নাই, এই ক্ষমতা অন্যের কারও নাই। আর যদি আমাদের নেইবারিং দেশগুলোর কথা বলি, এখানে ইন্ডিয়া আছে। আমরা অনেকেই হয়তো জানি না যে বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার বর্ডারটা সব থেকে বড় বর্ডার। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সীমান্ত 4100 কিলোমিটার, যেখানে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সীমান্ত বাংলাদেশের থেকে প্রায় 1000 কিলোমিটার কম, চীনের সঙ্গে আরও কম। বর্ডার সিচুয়েশনটা যদি আমরা বলি, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার হোস্টাইল বর্ডার, চায়নার সাথে দে হ্যাভ গট হোস্টাইল বর্ডার। বাকি যে নেইবারিং কান্ট্রিগুলো আছে তাদের সঙ্গে বর্ডারটা হোস্টাইল না হলেও ইট ইজ আনফ্রেন্ডলি। তো ইন্ডিয়ার পক্ষে একটা সার্বভৌম বাংলাদেশের বিপক্ষে একটা যুদ্ধ ঘোষণা অথবা যুদ্ধ কন্ডাক্ট করা অথবা যুদ্ধ করে জিতে যাওয়ার ক্ষমতা ওদের নাই। কম্প্রোমাইজিং তাহলে তাদেরকে পাকিস্তান এবং চীন সীমান্ত অনেক বড় আকারে কম্প্রোমাইজ করতে হবে, যেটা ওরা কখনো করবে না। কিন্তু এখানে একটা দুর্বলতা আছে মেজর শাহিন। আমাদের দুর্বলতাগুলো পাকিস্তানের মতো নয়, আমাদের দুর্বলতা চীনের মতো নয়। আমাদের দুর্বলতা এমন এক দুর্বলতা যে ঘরের শত্রু বিভীষণ। এক্স্যাক্টলি স্যার। ঘরের শত্রু বিভীষণ, তারা স্বাগত জানাবে। তাদের কাছেও অস্ত্র আছে, গোলাবারুদ আছে, অর্থ আছে, শক্তিমত্তা আছে। যে তারা হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছে নিজ দেশের। তাদের সম্বন্ধে তারা যদি সহযোগিতা করে তখন কি করবেন? এক্স্যাক্টলি স্যার, আমি এই পয়েন্টটাকেই হাইলাইট করতে চাচ্ছিলাম যে আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু পড়াশোনা, নিরাপত্তা যতটুকু বুঝি, আমি ওই এক্সটার্নাল সিকিউরিটি থ্রেট অথবা এক্সটার্নাল সভরেনিটি থ্রেট নিয়ে আমি অরিড না। আমি অরিড হলো ইন্টারনাল পোর্শনটা নিয়ে। ইন্টারনাল পোর্শনটা নিয়ে, এক্সটার্নালটা নিয়ে অরিড না আরও একটা কারণে। একটা বিষয় আমাদের জানা দরকার যে একটা দেশ যখন আর একটা দেশের উপরে বড় আকারে প্রভাব অথবা দখল, আমি বলবো না, করতে চায়, তাদেরকে সবসময় 3টা বিষয়ে স্টাডি করে আসে তারা। একটা হলো ওই দেশের হিস্ট্রি, তাদের কালচার এবং তাদের হ্যাবিট।
হিস্ট্রি কি? আমাদের হিস্ট্রি কি? আমাদের হিস্ট্রি যুদ্ধের হিস্ট্রি। আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশের, যে জাতির যুদ্ধের কোনো এক্সপিরিয়েন্স নাই। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। তো আমাদের হিস্ট্রি কঠিন হিস্ট্রি। দ্বিতীয়ত হলো কালচারটা হলো ওই দেশের মানুষের জেনারেল ক্যারেক্টারিস্টিক। আমাদের দেশের সাধারণ মানুষের, তাহলে আমাদের হুমকিটা কি তাহলে? স্যার, আমাদের দেশের সাধারণ মানুষের হরেক রকমের সমস্যা থাকতে পারে, বাট বেসিক ক্যারেক্টারিস্টিক হলো যখনই একটা মেজর ইস্যু চলে আসে, বড় সমস্যা চলে আসে, আমাদের দেশের লোক ইউনাইটেড হয়ে যায়। এটা কি সবাই? অলমোস্ট, স্যার। আর লাস্ট পয়েন্ট যেটা বলে হ্যাবিটটা হলো যে কোনো একটা দেশ, সব দেশ কিন্তু যুদ্ধ কিংবা ক্রিটিক্যাল সিচুয়েশনে টিল দ্য এন্ড ফাইট করে না, বাট এই ইনস্টিংক্টটা আমাদের দেশের আছে। আমি আমার চাকরির সুবাদে আমি ইন্ডিয়ান ওদের মিলিটারি অফিসার, ওদের বিএসএফের অফিসার, ওদের সিভিল সার্ভিস, ওদের ফরেন বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ। একটা বিষয় আমাকে খুব অবাক করেছে, ওদের আর্মি নিয়ে অনেক কনফিডেন্ট, যে ওরা হয়তো, যেহেতু ওদের আর্মিটা অনেক বড়, ক্যাপাবিলিটি অনেক বড়, ওরা হয়তো আমাদের 2 মাস 3 মাস পরে হোক, হয়তো আমাদের আর্মিটাকে ওরা কন্টেইন করতে পারবে। বাট দে আর অ্যাফ্রেড অফ আওয়ার পিপল, সাধারণ মানুষ। আমাদের সাধারণ মানুষ ওদের একটা ভয়ের বিষয়। মেজর শাহিন, ইউ আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইউর ওন পিপল, থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রসঙ্গে আমরা মেজর শাকিল নেওয়াদের কাছে যাব। অগ্নি নির্বাপনের একজন এক্সপার্ট, বাংলাদেশ ফায়ার সার্ভিসের দীর্ঘ অভিজ্ঞতা। মেজর শাকিল, আমরা এই নিকট অতীতে জাস্ট কয়েকদিন পূর্বে আমরা দেখেছি সচিবালয়ে ঠিক দুটো জায়গায়, দুটো গুরুত্বপূর্ণ রুমে একই সময়ে আমরা যেমন এই চাওয়ার ঘোষণা করি, ঠিক এই চাওয়ানের সম্মত হঠাৎ করে সেখানে আগুন দিয়ে সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এবং বিশাল ক্ষতি সাধন হলো। একটা তো হলো ইমেজের ক্ষতি, দেশের ইমেজের ক্ষতি, কেননা সেটা হলো আমাদের হার্ট সেন্টার, সেখানকার মতো জায়গাটা নিরাপদ নয়। এটা কি আপনি স্যাবোটাজ মনে করেন না নমরান একটি ঘটনা? স্যার, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। দেখেন, প্রথমে আমরা আগুনের যে ব্যাপারটা আছে এটাকে ক্যাটাগরাইজ যদি আপনি করেন, আগুন সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। একটা হলো ন্যাচারাল ফায়ার, এটা বাংলাদেশের জন্য হলো আপনার থান্ডারিং এগুলোর থেকে হয়ে থাকে ন্যাচারাল ফায়ার। তো ওই দিন তো এটা হয়নি, ঝড় বৃষ্টি ছিল না, তো এটা আমরা বাদ দিতে পারি। আরেকটা হলো অ্যাক্সিডেন্টাল ফায়ার, আরেকটা হলো স্যার আপনার হলো আর্সন ফায়ার, যেটা হলো ইন্টেনশনে যেটা করে থাকে। অ্যাক্সিডেন্টাল ফায়ার হলো স্যার আপনার দুর্বলতার জন্য, আপনি একটা করলেন বা আপনি জিনিস লাগালেন, এটার জন্য হতে পারে। বাট এখানে বিগ ফ্যাক্টর হলো স্যার আপনার টাইমটা আগুন ধরেছে কখন? রাত্রের বেলা। তারপরে হলো স্যার এখানে অ্যালার্ম সিস্টেম কেউ জানলো না, ফায়ার সার্ভিস রেসপন্ড করলো, 6 ঘন্টার উপরে এটা আগুন লাগলো। তারপরে এটাকে আবার আগুন না নিবানোর আগেই আমরা বিভিন্ন তথ্য দিয়ে দিলাম, মানে অথরিটি যখন বলবে, যেমন আমি আই হ্যাড বিন ইন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স 6 ইয়ার্স, জীবনেও আমি কখনো বলি নাই যে আগুন এই কারণে ধরেছে বা এটা, কারণ যখনই আপনি বলবেন তখন উইদাউট মানে আপনার ইনভেস্টিগেশন, তখন কিন্তু অন্য খাতে কিন্তু এর প্রবাহিত হবে, মানে ইউ আর ডাইভার্টিং দ্য ইনভেস্টিগেশন টিম। তো এখানে অনেকগুলো কনোটেশন রয়েছে। এখানে কুকুর থাকবে কোনো একটা, কিন্তু বড় ধরনের একটি এরকম জায়গা, সচিবালয়ের এরকম জায়গায় 5 তলার উপরে কুকুর থাকবে, এটা খুব সুন্দর হেঁটে এসে কুকুর চেয়ারের মধ্যে অ্যাকসেপ্টেড। আর এখানে আগুন নিবানোর আগেই বলে দিল যে এটা শর্ট সার্কিট। আবার পরে 3 দিনের ভিতরে তড়িঘড়ি করে বলল যে এটা তো আগুনটা ধরেছে, এটার আলামত আমরা টেস্টিং কমিশন করতে দিয়েছি, বিদেশ থেকে আসবে, তো এটা হলো লুজ কানেকশনের জন্য শর্ট সার্কিট হয়েছে। পৃথিবীতে এরকম কোনো ভাষা নেই লুজ কানেকশন, ইট শুড বি দ্য আর্কিং অর দি আপনার হলো যে শর্ট সার্কিট। দুইটার লুজ কানেকশন শব্দটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়। যে বইটার যে বলছে তার কোনো অগ্নিতে কারা এখানে থাকবে,
বিভিন্ন লোক যারা বলছে তাদের কিন্তু ফায়ার ফাইটিং এর কোনো কিছু নাই, ফায়ার এক্সপার্ট কাউকে রাখা হয় না। এক্সপার্ট লাগে নাই। আর এখানে বড় জিনিসটা হলো যারা এখানে ইনভলভ করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো হিমসেলফ এখানে আপনার তাদের ইনভলভমেন্ট থাকতে পারে। ধরেন আপনার এখানে পুলিশ ছিল, যদি এটা আর্সন কেসই হয় তাহলে আপনি ইন্ট্রুডার কেমনে ধরলো, দে উইল বি লায়েবল। এবং তারা কেন আগে তথ্য পেল না, আগুন ধরা মাত্র সেখানে কিন্তু তারাই। ফায়ার সার্ভিস কেন আগুন নিভাইতে পারলো না, যদিও তারা বলছে যে 1:50 ধরেছে, আমরা 1:54 আমরা পৌঁছেছি। 4 মিনিটের পৃথিবীর কত আগুন এত তাড়াতাড়ি 5 তলা থেকে 6 তলা ওই করতে পারে না। যে প্রফেশনাল ফায়ার ফাইটার রিয়েলি 4 মিনিটে করতে পারলে ইট উইল টেক হার্ডলি 10 to 15 মিনিটস। তো এত তাড়াতাড়ি এটা প্রপাগেট হলো কেন? হ্যাঁ, প্রপাগেট হতে পারে যদি এটা গান পাউডার বা অন্য কিছু কেমিক্যালই থাকে, তাহলে সেই জিনিসগুলো। আর কোনো ওয়েতে আপনি বিদেশে আপনি ইনভেস্টিগেশনের পাঠাচ্ছেন, সে ল্যাব আসার আগে আপনি কোন ভিত্তিতে আপনি বলেন যে এটা লুজ কানেকশন? ইউ ক্যানট। পরীক্ষার একটা আছে এখানে স্যার। যারা আছে তাদের এই অগ্নি তৎপরতা জন্য ইনভেস্টিগেশনে যদি আইডিয়া না থাকে তাহলে সরকারকে বিব্রত করা অবস্থায় পড়বে। আমার যেটা রিকমেন্ডেশন এখানে ছিল যে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি থাকবে, অল এক্সপার্টিস শুড বি বোর্ড অন দ্যাট, ইলেকট্রিক্যাল এক্সপার্টিস, ফায়ার এক্সপার্টিস, যারা যুদ্ধ করেছে, ইলেকট্রিক্যাল যাদের ভালো আছে, সেই সমস্ত লোক এখানে ঢুকবে। একটা অ্যাকামেডিশিয়ান, সে তার থিওরিটিক্যাল নলেজ আছে, তার কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ নেই স্যার। তো তাকে দুইটা হবে। এখন বোর্ডের একজন টিচার এসে যদি বলে এটা, কারণ সে থিওরিটিক্যাল বাইরে বায়াসড হয়ে যাচ্ছে। বাট যারা রেগুলেটরি নিয়ে কাজ করতেছে, যেখানে এগুলো হলো ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করে আপনার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তারপর কেমিক্যাল নিয়ে কাজ করে আপনার বিস্ফোরক অধিদপ্তর, তাদের ইনভলভ নিয়ে যদি করা যেত ইন্ডিপেন্ডেন্ট যারা হলো রিটায়ার্ড, তাহলে ভালো ছিল। আমরা বাদ দিলাম না হয় ওই সব কিছু, একটা সচিবালয়ের মতো জায়গা যেখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা, সেখানে আমরা পরবর্তীতে দেখলাম সেখানে ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য হাজার হাজার পিস সেখানে ফ্লেমেবল আইটেম রাখা হয়েছে। বাংলাদেশের মতো গরিব দেশে, এই চাষার দেশে, গরিব চাষা, কামার কুমার, শ্রমিক মজুরের দেশে, যারা দিন আনে দিন খায়, তাদের ট্যাক্স দিয়ে যে সরকার চলে, সেখানে যে বিলাসবহুল অফিস, বিলাসবহুল মানে আনন্দময় জীবনের যে ছোঁয়া, এটাকে আপনি কিভাবে বলেন? এটাও একটা কারণ নয় কি আগুন লাগার পিছনে? স্যার আগুন তো লাগবে, আগুন যেভাবে লাগলে পরে আগুনটাও প্রম্পটলি এটা প্রপাগেট করবে স্যার। আপনার যে এই ডেকোরেশন হলো খুব ডেঞ্জারাস। আমার একটা আগুন লিবাইতে যেখানে 1 ঘন্টা লাগার কথা, সেটা 17 ঘন্টা লাগছে, দ্যাট টু দিলকোষা প্রেসিডেন্ট ভবনের পাশেই। কারণ প্রত্যেকটা বোর্ডের ভিতরে আগুন ঢুকে গিয়েছিল। এই বোর্ডগুলো কি, এগুলো হলো হাইড্রোকার্বন আইটেম, সব কিন্তু কেমিক্যাল স্যার। এবং এটা হলো আগুনের জন্য পোলাও কোরমা বিরিয়ানি খাবার স্যার। তো এই সমস্ত জায়গায় ফুললি স্প্রিংকলার সিস্টেম ছিল। এবং সচিবালয়ের এই জায়গাগুলোতে স্যার, যে জায়গায় আগুন লেগেছে, এগুলো আরও সন্দেহ করে স্যার। এখানে হলো সব যেগুলো মিনিস্ট্রি হলো হাইলি করাপ্টেড, সেগুলোই কিন্তু আপনার পড়ে গিয়েছে। তো এই জায়গাগুলোতে আপনি যদি করতে চাইতো, এটা ফুললি ফায়ার প্রুফ হওয়ার কথা ছিল, কিন্তু ফায়ারের কোনো কিছু এখানে কাজ করে না। যে হুজগুলো ছিল, সে হুজগুলো কাজ করে নাই, বা জিনিস আছে এটাকে ম্যান বিহাইন্ড দি গান যেটা বলি, সে ধরনের লোক অপারেট করার লোক ছিল না। অ্যাবসলিউটলি এটা স্যার আমি বলবো যে এটার ম্যাসাকার স্যার। এটাকে জবাবদিহিতার অবশ্যই আনতে হবে। যদি আপনি হুজ লাগিয়ে থাকেন, কেন এটা কাজ করে নাই? আপনি ডিটেক্টর লাগালে থাকলে পরে ফায়ার কেন আপনার এখন বলা হয়েছে তদন্তে 130-এ, কিন্তু ফায়ার বলছে 150-এ ধরছে, আমরা 154-তে করছি। তাহলে ডিফারেন্স কিন্তু হচ্ছে আপনার কিন্তু 20 মিনিট। কেন? তার মানে এটা ডিটেকশন সিস্টেম এখানে ঠিক মতো কাজ করে। অনেক ধন্যবাদ মেজর শাকিল নওয়াজ। মেজর শাহিন, আপনি এক্সটার্নাল থ্রেট আপনি তেমন একটা দেখছেন না, ইন্টারনাল থ্রেট আমরা তো দেখতে পাচ্ছি। এই যে আগুনের কথাটা বললাম, আবার বিভিন্ন জায়গায় এরপরের দিনও কিন্তু আগুন লেগেছিল আরেকটা মার্কেটে। প্রতিনিয়ত মানুষকে ভয়ভীতি প্রদর্শন, বিভিন্নভাবে চাঁদাবাজি, লুটতরাজ আবার কিন্তু পূর্বের মতো শুরু হয়েছে। এটা কি আপনি সার্বভৌমত্বের মধ্যে হুমকি মনে করেন না? এক্স্যাক্টলি স্যার, আমি হলো এই ইন্টারনাল যে থ্রেটটা আছে আমাদের সার্বভৌমত্বের উপরে, এইটা নিয়ে বেশি ওরিড। একটু চিন্তা করে দেখেন স্যার, যে গত 15-16 বছর আমাদের ফরেন পলিসি, ফরেন সাইডটা কে শত্রু কে মিত্র হবে আমরা ডিকটেট করতাম না, আমরা কন্ট্রোল করতাম না।
আমাদের ইকোনমিটা আমরা কন্ট্রোল করতাম না, আমাদের সিকিউরিটি আমরা কন্ট্রোল করতাম না, আমাদের এডুকেশন আমরা কন্ট্রোল করতাম না। আমি বিবিসির 2018 সালের একটা আর্টিকেলে পড়ছিলাম যে বিবিসির ডাউটটা ছিল এরকম যে আচ্ছা বাংলাদেশের যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বুয়েট থেকে পাশ করে, বিভিন্ন জায়গা থেকে, ঢাকা ভার্সিটি থেকে, এরা বিভিন্ন প্রতিষ্ঠানের ভালো সিইও কেন হয় না? ফলটা কি আমাদের ক্যাপাবিলিটির, নাকি ফলটা আমাদের এডুকেশন সিস্টেমের? তো বিবিসির যে অ্যাসেসমেন্ট সেটা বলে বোথ। আমাদের এডুকেশন সিস্টেমটাই এমনভাবে করে ফেলা হয়েছে যে এখানে উই ডোন্ট প্রডিউস লিডার্স, ইয়েস, উই প্রডিউস সাবঅর্ডিনেটস। Subordinate. তো দেখেন আমাদের এডুকেশনটা শেষ করে দেওয়া হয়েছে। না, এই যে লিডারশিপ যে তৈরি হচ্ছে না, এটা কি আপনি যদি লোকাল লেভেলে নিয়ে যাই, আমরা দেখা যায় 300 জন এমপির যে 300টা আসন বাংলাদেশে আছে, মনে হয় এটা পৈতৃক সূত্রে কিংবা দাদার সূত্রে প্রাপ্ত একটা জিনিস। এমপি মারা গেলেন, তার ছেলে না থাকলে মেয়ে, মেয়ে না থাকলে স্বামী, স্ত্রী, স্ত্রী না থাকলে আবার স্বামী, আবার নাতি পুতি, এই যেভাবে চলে আসছে। মানুষও আবার এটা তো অভ্যস্ত। তাহলে আপনি কিভাবে এটাকে যাচাই করবেন? চিন্তা করে দেখেন, গত রিজিমে আমি যেটা পেপার পত্রিকায় পড়েছিলাম, 84 জন নাকি শুধু শেখ পরিবারের থেকেই আছে, শুধু এক পরিবারেরই। এবং ওই পরিবারের সাথে যারা শাখা প্রশাখা, ভাই বোন, জামাই, বন্ধু, এগুলা হিসাব করলে দেখবেন আরো অনেক বেশি। জি। তো একটু আগে যে প্রসঙ্গটা বলছিলাম স্যার, তো এই যে এগুলা, এবং এগুলার সঙ্গে সবথেকে বড় যে প্রবলেমটা সেটা হলো আমাদের ব্যুরোক্রেসি। Yes. আমাদের ব্যুরোক্রেসিটা, এটা হলো একটা কম্প্রোমাইজড ব্যুরোক্রেসি, আনপ্রফেশনাল ব্যুরোক্রেসি। প্রফেশনালিজমটা একটা বড় টার্ম, হ্যাঁ, প্রফেশনালিজমটা একটা কালচারের বিষয়। ইন্ডিভিজুয়াল মেধা যেমন ইম্পর্টেন্ট, এখানে কালচারটাও দীর্ঘমেয়াদী কালচারটাও একই রকম ইম্পর্টেন্ট। এখন আমি ছোট একটা উদাহরণ দিই আপনাকে না, এই অনুষ্ঠান যারা দেখছেন আমি সবাইকেই বলছি যে গত 15 বছরে যতগুলা চুক্তি হয়েছে, আপনারা একটু সামনে আনুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনো চুক্তিটাই টপ সিক্রেট চুক্তি না। ঠিক আছে, যদি দু একটা সিকিউরিটি রিলেটেড থাকে সেটাকে আলাদা করে রাখেন। যতগুলা চুক্তি হয়েছে সামনে আনেন, আমরা দেখি, পক্ষে বিপক্ষের আর্গুমেন্টগুলো দেখি, তারপরে কোন দেশ কতটুক পেল, আমি কত পার্সেন্ট আমার শেয়ার পেলাম, আমার কাউন্টার পার্ট কত শেয়ার পেল, আমি একটু দেখি। শুধু চুক্তিগুলো না, যতগুলা বাইলেটারাল নেগোসিয়েশন হয়েছে, যতগুলো ডিসকাশন হয়েছে, এগুলো সামনে আসুক, জনগণ সবাই দেখুক যে আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ব্যুরোক্রেসির প্রফেশনালিজমটা দেখি। আমরা এইটা দেখি যে তোমরা যে আমার ব্যুরোক্রেসি, আমার দেশের ব্যুরোক্রেট তোমরা, আমি একটু দেখতে চাই যে কাজটা কি আমাদের পক্ষে করেছো নাকি কাজটা অন্যদের পক্ষে করেছো। ডকুমেন্টগুলো তো আছে, এগুলো একটু ইন পাবলিক নিয়ে আসুক। অনেকগুলো বাহানা আসবে যে না, এটা তো এখানে এই সিকিউরিটি জড়িত আছে, ওইটা জড়িত আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের আমলাতন্ত্র টপ টু বটম, দে আর কারাপ্টেড, দে আর নট পিস লাভিং পিপল, দে আর নট পেট্রিয়ট পিপল। তারা দেশের জনগণের চিন্তা করে না। আমি আপনার কথাকে সেকেন্ড করি। আজকেও একটা বিলাসবহুল এক জায়গায় এক সেক্রেটারির সাথে দেখা, আমি তাকে বললাম যে এই যে বিলাসবহুল সব কিছু মানুষের রক্তের উপর দাঁড়ানো আছে, এগুলো সব রক্তের উপরে। তো এই যে তাদের ভিতরে দেশপ্রেমের অভাব, এবং একজন আমলা হয়ে গেলেই, একটা বিসিএস পাশ করলেই যে তার ভিতরে হাম্বরা ভাব চলে আসছে, এবং দেশের প্রতি দায়িত্ব কর্তব্য বোধের পরিবর্তে মানুষের প্রতি দায়িত্ব পরিবর্তে তারা কি করছে, তাদের সুখ সামগ্রী, তাদের বিলাসবহুল জীবন, কিভাবে টাকা সঞ্চয় করবে, কিভাবে তারা বিদেশে টাকা পাচার করবে, বাড়ি বানাবে, এই নিয়ে তাদের চিন্তা ভাবনা। মেজর শাকিল, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? স্যার ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন স্যার। দেখেন, আমরা যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেল যে শিক্ষাগত যে শিক্ষাটা আছে, পদ্ধতিতে আছে, আমি ইউনিভার্সিটিতে পড়াই স্যার, সেখানকার অ্যাবসলিউটলি এটা কিন্তু হলো শিক্ষার্থীর জন্য পরীক্ষার পাস করতে হতো এই মনোভাব, কিন্তু শিক্ষার জন্য যে টিচিংটা সেটা কিন্তু এখানে নাই। সৃজনশীল শিক্ষা কিন্তু এখানে নাই। এবং দেখেন, এখানে আপনাদের কালচার, তারপরে একটা জাতিকে যদি আপনি দাঁড়াইতে চান,
কালচার ম্যাটার্স এ এনভায়রনমেন্ট ম্যাটার্স এ বিগ থিং। সেখানে ইকোনমিক ফ্যাক্টরগুলো আসবে, বহুত কিছু ফ্যাক্টরগুলো আসবে। সেই জিনিসটা কিন্তু আমরা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে কিন্তু আমরা নাই। আমেরিকার যদি আমি এনভায়রনমেন্টের টিচিং যদি আমার বাংলাদেশের ভিতরে নিয়ে আসি, আমেরিকার লোক একটা জন্মগ্রহণ করে শিখে যে টয়লেট কীভাবে ইউজ করতে পারে, আর আমার দেশে জন্মগ্রহণ করে শিখে যে খোলা আকাশে কেমনে করতে পারে। তো এখানে কিন্তু দুইটার এনভায়রনমেন্ট কিন্তু দুই রকম। তো আমাদের যে এনভায়রনমেন্টের উপরে কিন্তু শিক্ষাগুলো করতে হবে। এখানে দেখেন আপনি রাইটলি বলেছেন না, এনভায়রনমেন্টের সাথে মানুষের নৈতিক চরিত্রের কি সম্পর্ক? এভরিথিং না, রিলেটেড। যেমন একজন মানুষ সৎ হবে, স্যার। সৎ কেন হবে? সে যদি বুঝে এই সততা থাকলে আমার যে আমি অবৈধভাবে কিছু অর্জন করতে পারবো না, মিথ্যা বলতে পারবো না, ফাঁকি দিতে পারবো না। এনভায়রনমেন্ট সেটা অবশ্যই ম্যাটার করে, কিন্তু সেটা কি এতটুকু করে যে একটা মানুষ গ্রাম থেকে আসলো কিংবা একজন উচ্চপদস্থ কর্মকর্তার সন্তান আবার সে কর্মকর্তা হলো, এখানে তো আরেকটা ভালো এনভায়রনমেন্ট পাচ্ছে সে। এনভায়রনমেন্ট হলো স্যার পারিবারিক যে শিক্ষাটা আছে, আবার আপনার হলো প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলের। এখানে নৈতিক কোনো শিক্ষা আছে কিনা আপনি দেখেন যে 15 বছরের যে শিক্ষার পূর্বে যা ছিল আমরা শিখে আসছি, সেই রকম নৈতিক শিক্ষার তো আপনি এর ভিতরে বিভিন্ন রকম আপনি শুরুতেই তো আপনার হিস্ট্রি। আমি আমার বাচ্চাকে দেখো বাবা কি বলে, আমার স্কুলে যে এক লোকের পূজা করতে হয়, ছবি দেখে তাকে সালাম করতে হয়, সে কিন্তু রংলি মোটিভেটেড কিন্তু হচ্ছে। রাইট। আপনি দেখছেন কালচারে, আমি স্যার ইন্টেলিজেন্স কোয়ালিফাইড, সেখানে কিন্তু আমি ইউএসএতে এবং ইয়েতেও যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও, জাস্ট ড্যামেজ ইজ কালচার, নাথিং রিকোয়ার্ড। এবং দ্যাট ইজ বিন ডান ইন বাংলাদেশে। আপনি বলেন স্বাধীনতার সময় যে 7 দফা চুক্তিতে কী লেখা ছিল স্যার, যে বাংলাদেশে কোনো আর্মি থাকবে না, বাংলাদেশে একটা প্যারামিলিটারি ফোর্স তারাই করবে, তাদের প্রশিক্ষণ ইন্ডিয়াতে দিতে হবে, তাদের বাংলাদেশের ইকোনমিক যে অ্যাক্টিভিটিজ সব ইন্ডিয়া উইল বি কন্ট্রোল, বিদেশের সাথে কোনো কিছু করতে হলে পরে সব কিছু ইন্ডিয়ার পরামর্শ করতে হবে। দ্যাট মিনস আপনি একটা ইন্ডিয়ান স্টেট হিসেবে কিন্তু সাইন করে দিয়েছেন। এবং এই পর্যন্ত হাসিনা রিজিমে যা হয়েছে ওই 7টা চুক্তির ভিতরে কিন্তু হয়েছে, আপনার দেশের ল্যান্ড যা ইচ্ছে তাই ব্যবহার করে দিতেছেন, যে ইচ্ছে সেই চলে আসতেছেন, এখানে লোক ধরতেছে তাকে পাওয়া যাচ্ছে স্যার বর্ডার ওই পারে। আপনি কি মনে করেন না, যদিও মেজর হান্নান বলেছে ইন্টারনাল এবং এক্সটার্নাল সিকিউরিটি আলাদা, বাট আই থিঙ্ক বোথ আর ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ ইফ ইউ আর সাবভার্টেড বাই দি নেভারিং কান্ট্রি অর দি হিজ হোস্টাল ইন্টেলিজেন্স এজেন্সি, তার মানে ইউ আর ওয়ার্কিং অন বিহাফ অফ দ্যাম। এবং শেখ মুজিবুর রহমান সে নিজেও তো স্বাধীনতাকে, আমি জানি না, কালকে বিভিন্ন বক্তব্য শুনে মনে হলো যে আসলে সে জানতোই না বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। না, তার তো আসলে কোনো দোষ আমি দেখি না। সে তো একটা লেজিটিমেট ইলেকশনের মাধ্যমে তার দল বিজয়ী হয়েছে, স্বাভাবিকভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা। সে যদি সেই পদের জন্য অপেক্ষা করে, দর্শনীয় আমি কিছু দেখি না। তো কিন্তু এবার দর্শনীয় কিছু আছে? হ্যাঁ, দর্শনীয় আছে। যখন আপনি বলবেন যে হি ফট ফর দি বাংলাদেশ, হি ওয়ান্টেড ফর দি লিবারেশন, দ্যাট প্রবলেম লাইজ উইথ ইউ, সেইটাই সেই নট উইথ হিম। হ্যাঁ, এখন সে যে সাবভার্টেড না, সে তো পুরো সাবভার্টেড হয়েতে পুরো কাজ করছে। এবং এক পর্যায়ে আপনি কি জানেন কিনা, যখন জেনারেল অ্যাসেম্বলিতে পাকিস্তান রেজড ভয়েস যে বাংলাদেশতে বলতেছো যে স্বাধীন, সে তো এখন ইন্ডিয়ান ট্রুপস ভিতরে আছে, বাংলাদেশ তার একটা অঙ্গরাজ্য হিসেবেই করতেছে। যখন ইন্টারন্যাশনাল বলে যে উইল নট গিভ দি রিকগনিশন, তখন ইন্ডিয়া বাউন্ড হয়েছে বাংলাদেশকে, বলছে যে ইন্ডিয়ান ট্রুপসই করা। ইন্ডিয়ান ট্রুপস যাওয়ার সময় 17,000 কোটি টাকার জিনিস নিয়ে গেছে, যেটা যদি এখন যদি আপনি বলেন হাজার হাজার কোটি টাকার এখন সারি, মেজর শাকিল নওয়াজ, সে তো আমাদের তো স্যার ইয়ের না। এবং যা কিছু হয়েছে তারা আমাদেরকে একটার পর একটা কিন্তু লেয়ার লাগাই রাখছে। সেখানে পানি যুদ্ধ লাগাই রাখছে, এখানে স্যার পলিটিক্যাল, এখানে আনসার যুদ্ধ, এখানে স্যার আপনার হলো বোর্ডের যুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম, এভরিওয়্যার একটার পর একটা যাচ্ছে। মনে হয় যে সিরিজ অফ ন্যারেটিভস এখানে। মেজর শাকিল নওয়াজ, ইউ আর সো রাইট, সো কারেক্ট। এই পর্যায়ে আমি মেজর শাহিনের কাছে, এই যে মেজর শাকিল যে কথাগুলো বললেন, প্রতিটা মুহূর্তে তাদের ন্যারেটিভ বের হচ্ছে। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটার পর একটা এরকম ন্যারেটিভ আমরা বিভিন্ন দলের কাছ থেকে শুনছি। ঐক্যের পরিবর্তে তারা বিভক্ত হচ্ছে। এই প্রসঙ্গে আপনার বক্তব্য সংক্ষেপে। স্যার, এইখানে একটা বিষয় কিন্তু আমাদেরকে বুঝতে হবে, শুধুমাত্র শেখ হাসিনা চলে গেছে, জি, বাট তার বাকি সব মেকানিজমগুলো কিন্তু ইনট্যাক্ট রেখে গেছে। এবং তাদের
ব্যুরোক্রেসি ইনট্যাক্ট আছে, বাকি অর্গানাইজেশনগুলো ইনট্যাক্ট আছে, অলমোস্ট ইনট্যাক্ট আছে, যেভাবে রেখে গেছিল সেভাবেই আছে। তারা প্রচুর পরিমাণে টাকা নিয়ে গেছে বাইরে। তো এই যে দেশে অরাজকতা করার মতো সব মেকানিজমগুলাই তাদের আছে। এইখানে আমার ব্যক্তিগতভাবে সাজেশন থাকবে, আমরা বিশেষ করে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি সবার আগে আমাদের ব্যুরোক্রেসিটা ঠিক করতে হবে। আমরা যদি ব্যুরোক্রেসিটাকে ঠিক না করতে পারি, এইটাকে যদি আমরা টপ প্রায়োরিটিতে ঠিক না করতে পারি, এই আন্দোলন, এই প্রায় 2000 আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, এগুলো বৃথা চলে যাবে। শুধুমাত্র এই একমাত্র যদি আমরা ব্যুরোক্রেসিটাকে ঠিক না করতে পারি। তো এই বিষয়ে আমার কোথায় আমি তো দেখলাম ওই দিন পত্রিকায় বাংলাদেশ ব্যাংকের যে 8,000 কোটি না 9,000 কোটি টাকা যেই হয়ে গেল, 9,000 কোটি ডলার নাকি, যে ওই কিভাবে নিয়ে যাওয়া হলো, এটার সাথে সরাসরি ব্যাংকের তৎকালীন প্রধান তাকে কি বলা হয়, গভর্নর কি আতিয়ার সরাসরি জড়িত। তার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আমি পেপারে পড়ে খুব অবাক হলাম, উনি নাকি বঙ্গবন্ধুকে নিয়েই 100টা না কতটা বই লিখেছে ব্যাংকে বসে বসে। তো এই 100টা বই লিখতেও তো সময় লাগে, এত বই লিখতে তো সময় লাগে, তো উনি বাকি কাজগুলো কখন করলো? স্যার, কামিং টু দি পয়েন্ট, তো এই ব্যুরোক্রেসিকে যদি আমরা ঠিক না করতে পারি, আমাদের এই 24 আন্দোলন আমরা ঘরে নিতে পারবো না। তো এখানে আমাদেরকে স্যার, আমাদের এই আমলাতন্ত্রকে, ব্যুরোক্রেসি না, একটা সিন্ডিকেট হিসাবে দেখতে হবে আমাদেরকে, সিন্ডিকেট হিসাবে। এবং এরা কিন্তু খুব ইউনাইটেড, এরা প্রচণ্ড ইউনাইটেড। আপনি এখন ডিফারেন্সিয়েট করতে পারবেন না যে কে হাসিনাপন্থী, কে বাংলাদেশপন্থী, কে ইন্ডিয়ানপন্থী, কে বাংলাদেশপন্থী, আপনি করতে পারবেন না এখন। সকল ব্যুরোক্রেট এখন এক। এবং এখানে প্রফেশনালিজমের কথা যেটা বললাম, চর দখলের মতো আপনি দেখবেন, আমাদের সোর্স তো মেনলি পেপার পত্রিকা কিংবা টেলিভিশন। আমরা দেখলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া ব্যুরোক্রেট চাকরি করছেন হলো আণবিক কমিশনের প্রধান, মৎস্য বিভাগ অথবা অন্য বিভাগের সচিবালয় থেকে যাচ্ছেন বিমানের সিইও হয়ে। তো ডিভিশন অফ ওয়ার্ক নেই, মানে এই দেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোকেই আমরা তারা দখল করে নিয়েছে এবং একটা সিন্ডিকেটের মতো করে কাজ করছে। বেসিক্যালি দে আর সার্ভিং দি পারপাস অফ আদার কান্ট্রি। আমার ব্যক্তিগত সাজেশন হলো, এই ব্যুরোক্রেসিকে ঠিক করতে হবে এবং নতুন নতুন ইয়াং জেনারেশনকে সুযোগ দিতে হবে, ইয়াং ছেলেদেরকে সুযোগ দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আমাদের ইয়াং যে ব্লাডটা আছে, আমাদের তরুণ যে ছাত্ররা আছে, এরা ট্যালেন্টেড, এরা দেশপ্রেমিক, এরা সাহসী। বয়স্ক যারা আছে এরা একটা বাহানা দিবে যে আমাদের তো এক্সপিরিয়েন্স লাগবে, ওদের তো এক্সপিরিয়েন্স নাই। একটা দুর্নীতিপরায়ণ যে দেশের সঙ্গে বেইমানি আগেও করেছে, করে যাচ্ছে, তার থেকে লেস এক্সপিরিয়েন্স, ট্যালেন্টেড এবং দেশপ্রেমিক একটা ইয়াংস্টার অনেক বেশি ভালো। ওকে, তার শিখতে সময় লাগবে। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিয়ে এই ফেজে, যেটা হলো জিয়াউর রহমান কত বছর বয়সে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিল? 41 বছর বয়সে। ক্যান ইউ বিলিভ ইট? বারাক ওবামা 42 বছর বয়সে, বিল ক্লিন্টন কত বছর বয়সে? তো আমাদেরকে একটাই মুক্তির পথ, যেটা আমার কাছে মনে হয়, এই বিপ্লবকে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিতভাবে সামনে নিয়ে যেতে চাই, আমাদের তরুণদেরকে, ইয়াং ট্যালেন্টেড তরুণদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং ওই যে ষড়যন্ত্রকারী যারা আছে তাদের পেছনে আলাদাভাবে না, তাদেরকে সিন্ডিকেট হিসেবে ট্রিট করে তাদের পেছনে ধন্যবাদ মেজর শাহীন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন দেশের সার্বভৌমত্বকে নিয়ে, এবং আপনাদেরকে মনে রাখতে হবে এই দেশ আমাদের, এই দেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। এই দেশকে যদি আমরা সত্যিকারের একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের জাতীয় ঐক্য এবং একই সাথে আমাদের চারিত্রিক মূল্যবোধের পরিবর্তন করে দেশকে ভালোবাসতে হবে। আমাদের এই প্রচেষ্টা তখনই সফল হবে। এই ছিল আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।